এখানে বলেছে এটা হচ্ছে কেমব্রিজ 9 পেজ নম্বর আপনার 42 মেবি 44 which two are mentioned by the writer of this passage এটা বোঝার আগে আমাকে আরো কিছু বুঝে নিতে হবে questions 11 and 12 মানে দুইটা choose two letters A to F দুইটা উত্তর আমাকে বাছাই করতে হবে আমাদের উত্তর এ হতে পারে আবার ডি ও হতে পারে choose two letters এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন এটা নিয়ে তোর কাছে রাখ যা দুই নিয়ে যেগুলো নিয়ে পাশে which two letters A to F choose two letters A to F দেখেন A to bold করে লেখা আপনার চোখের মধ্যে যদি ভালো মতো ঢোকে আর A to F এটাও ভালো মতো করে লেখা যাতে আপনি কোনোভাবে মিস না করেন আপনি কিন্তু কারেন্ট টিচিং মেথড লিখতে পারবেন না লিখতে হবে এই write the correct letters in boxes 11 and 12 on your answer sheet আপনার আনসার শিটের 11 আর 12 বক্সে উত্তরগুলো লিখবেন এখন the list below includes factors contributing to classroom noise এই বিষয়টাকে আমি অনেকবার করে স্টুডেন্টদেরকে ব্যাখ্যা দিয়েছি the list below includes factors contributing to classroom noise আবারও একবার ব্যাখ্যা দিই কেমব্রিজ 9 এর এই অংশটা আপনি বাক্যটা লিখবেন 9 The list below includes factors contributing to classroom noise. আপনি আমার মতো করে লিখে যাবেন LIST the list BELOW INCLUDES includes FAC TORS factors contributing PUTING contributing to classroom noise NOIS classroom noise দেখেন এখানে বাক্য অ্যাকচুয়ালি আমরা বাক্যের মিনিং বুঝতে হলে সাবজেক্ট লাগবে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য লিস্ট এর নিচে আপনি দাগ দেবেন লিস্ট এ বাক্যের ভার্ব হলো ইনক্লুডস ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু ক্লাসরুম নয়েজ এখানে আইএনজি আছে এই আইএনজি থাকার মানে হলো বাক্যটা অ্যাক্টিভে আছে বিষয়টা বুঝাই দিই আমি এটার ফুল ফরম্যাটটা আপনাকে লিখে দিচ্ছি আমি এটা আইএলটিএস এর মা বাপ হ্যাঁ ফ্যাক্টরস এর পরে একটা শব্দ মিসিং আছে দ্যাট অথবা হুইচ বসাইলে এটা আর আইএনজি করা যাচ্ছে না কারণ সেন্সে আইএনজি ম্যাচ করে না দ্যাট কন্ট্রিবিউট টু ক্লাসরুম নয়েজ তখন এই দ্যাট দিয়ে ফ্যাক্টর গুলারে বোঝায় দ্যাট দিয়ে এই যে দ্যাট ফ্যাক্টরস এর আগে বসছে তাহলে ফ্যাক্টরস গুলারে বোঝায় দ্যাট কন্ট্রিবিউট টু ক্লাসরুম নয়েজ কন্ট্রিবিউট টু মানে হলো দায়ী কন্ট্রিবিউট টু দায়ী এটা আমার 2 নম্বর ভার্ব কন্ট্রিবিউট টু ক্লাসরুম নয়েজ এই 2 নম্বর ভার্সন লিখে ফেলছি আপনাকে এবার আরো বাক্যটাকে একটু সহজ করে বুঝাই একবার আপনি লিখতে গিয়ে কন্ট্রিবিউট টু লিখবেন আর পরের বার আপনি লিখবেন আর রেসপন্সিবল ফর PONSIBLE responsible for একবার লিখবেন এটা ওকে তাহলে the list below includes factors that are responsible for classroom noise the list below includes factors that are responsible for classroom noise এখন লিস্ট includes এর একটা সিনোনিম আছে ওকে includes এর সিনোনিম হলো has has includes মানে হলো কি has লিস্টের মধ্যে আছে ফ্যাক্টরস আপনি আমাকে বলতে পারেন স্যার ফ্যাক্টরস এর মানে কি আমি ফ্যাক্টরস এর মানে বলে দিচ্ছি আপনাকে পরের লাইনে আমি আরেকটু চেঞ্জ করি আপনি জাস্ট অল্প একটু চেঞ্জ করবেন আপনি কিন্তু বাক্যগুলো লিখবেন ফ্যাক্টরস মানে হলো কজেস
CAUSES, sources, reasons, এই যেগুলা লিস্টের মধ্যে রিজন আছে, ডাটা রেসপন্সিবল ফর ক্লাসরুম নয়েজ। লিস্টে কিছু রিজন দেওয়া আছে, আর ওই রিজন গুলো কার জন্য দায়ী বলেন? ক্লাসরুমের নয়েজ বাড়ায় দেওয়ার জন্য দায়ী। আমরা বাক্যটা পেয়ে গেলাম। দ্য লিস্ট হ্যাজ হলো 1 নম্বর ভার্ব। আইএলসে হ্যাজ এর জায়গায় ইনক্লুড শব্দটা অনেকবার ইউজ করা হয়। লিস্টের মধ্যে কিছু রিজন আছে, আর ওই রিজন গুলো ক্লাসরুমের নয়েজ বাড়ায়। দেখি আমরা, কন্ট্রিবিউটিং টু ক্লাসরুম নয়েজ, এই লিস্টের মধ্যে কিছু রিজন আছে। এটা একটা লিস্ট, এ থেকে এফ 6টা জিনিস আছে। একটু মজার ব্যাপার বলি আপনার আমি, দেখেন প্রথম এই বাক্যটা হচ্ছে সিম্পল, একটা সাবজেক্ট একটা ভার্ব। এই বাক্যটা কমপ্লেক্স, এই বাক্যটাও কমপ্লেক্স, এই বাক্যটাও কমপ্লেক্স। কিভাবে বুঝলাম? লিস্ট 1 নম্বর সাবজেক্ট, ইনক্লুডস 1 নম্বর ভার্ব, আর তো কিছু নাই এখানে, অন্য কোনো সাবজেক্টও নাই, অন্য কোনো ভার্বও নাই। কন্ট্রিবিউটিং ভার্ব না, কারণ তার আগে তো তাহলে সাবজেক্ট থাকতে হইতো, কারণ শুধু আই ইটিং কোনো বাক্য হয় না, অ্যামিজ আর ওয়াজ আর লাগবে। তাহলে এখানে একটা বাক্য, এটা সিম্পল বাক্য। The list 1 নম্বর সাবজেক্ট, includes 1 নম্বর ভার্ব, that 2 নম্বর সাবজেক্ট, contribute to 2 নম্বর ভার্ব। এখানে দুইটা বাক্য, এটা কমপ্লেক্স। ঠিক পরে বাক্য, that 2 নম্বর সাবজেক্ট আর 2 নম্বর ভার্ব। তাহলে পরেরটাও কমপ্লেক্স, এর পরেরটাও কমপ্লেক্স। কথা হচ্ছে আইএলটিএস এর ভাষায় ওরা কমপ্লেক্স গুলোরে খুব সহজে সিম্পল বানায় দেবে। আপনাকে এই গ্রামারটা খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, আত্মস্থ করতে হবে। এটাকে আমরা বলি হাউ টু ট্রিম আ সেন্টেন্স, কিভাবে বাক্যকে বড় করতে হয় আর কিভাবে বাক্যকে ছোট করতে হয়। হাউ টু এক্সপ্যান্ড, হাউ টু এক্সপ্যান্ড, কিভাবে বড় করতে হয়। বড় করার অনেক উপায় আছে। আজকে আমরা ছোট্ট শুধু রিলেটিভ প্রোনাউন দিয়ে কয়েকটা জিনিস শিখলাম। রিলেটিভ প্রোনাউন, PRONOUN, রিলেটিভ প্রোনাউন। তারপরে হাউ টু ট্রিম, কিভাবে ছোট করবেন, TRIM, কিভাবে ছোট করব আমরা। ছোট করার উপায় হচ্ছে নাম্বার 1, এটা আমি সবাইকে শেখাই, আপনিও লিখে নেবেন। RELA, রিলেটিভ প্রোনাউন প্লাস টু বি ভার্ব। যদি এরকম থাকে, টু বি ভার্ব মানে হলো am, is, are, was, were, be, been, PEING, যদি এরকম থাকে, am, is, are, was, are, be, been, যদি এরকম সিচুয়েশনটা থাকে, তখন ট্রিম করব। ট্রিম মানে ছোট ছোট করব। কাজটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর টু বি ভার্ব দুইটারে হাওয়ায় ভাসায় দেব। ওকে, রিলেটিভ প্রোনাউন আর টু বি ভার্ব এগুলোকে হাওয়ায় ভাসায় দেব। এগুলোকে আমরা হাওয়ায় ভাসায় দেব, শেষ করে দেব। এটা আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে, 2 নম্বর নিয়মটা হলো রিলেটিভ প্রোনাউনের পরে এনি ভার্ব আদার দেন টু বি ভার্ব যদি এরকম হয়, টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে তখন আমরা কি করব? তখন আমাদের যে কাজ সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা হাওয়ায় ভাসায় দেব, একেবারে কেটে দেব, আর আদার ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আদার ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দুইটা নিয়ম।
অন্য ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আবার বলি আপনাকে, রিলেটিভ প্রোনাউন আছে, আবার পরে am is আর was আর আছে, be been being আছে। বাক্যটাকে ছোট করতে চাই, রিলেটিভ প্রোনাউন মানে হু হুইচ হোয়াট এটাও উঠে যাবে, আবার ওই যে am is আর was আর এটা উঠে যাবে। এটা মনে রাখবেন আপনি সব সময় এভাবে লিখবেন বাক্যগুলোকে। 2 নম্বর নিয়ম হচ্ছে, রিলেটিভ প্রোনাউনের পরে যদি আপনার টু বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকে, তখন আপনি রিলেটিভ প্রোনাউনটাকে উঠায় দিবেন আর অন্য ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। আমরা উপরে বাক্যগুলো দেখি। এখানে এই বাক্যটাতে এখানে রিলেটিভ প্রোনাউন আছে একটা, সেই রিলেটিভ প্রোনাউনটা কোনটা? দ্যাট। দ্যাটের পরে কি টু বি ভার্ব নাকি টু বি ছাড়া অন্য ভার্ব? লাবণী আপু, টু বি ভার্ব না টু বি ছাড়া অন্য ভার্ব? জি ভাই। দ্যাটের পরে কোন ধরনের ভার্ব? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এসে দাগ দেন, দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দ্যাট, এরপরে কি ভার্ব? টু বি ভার্ব না অন্য ভার্ব? বলেন ওকে। অন্য ভার্ব। এটা অন্য ভার্ব। অন্য ভার্ব হলে আপনি কি করবেন? সেখানে দেখেন, রিলেটিভ প্রোনাউন প্লাস এনি ভার্ব আদার দেন টু বি ভার্ব। টু বি ভার্ব ছাড়া অন্য ভার্ব হলে কি করব আমরা? বলেন, রিলেটিভ প্রোনাউনটাকে কি করব? কেটে দেব। উঠে দেব। আর অন্য ভার্বের সাথে কি করে দেবো আমরা? আইএনজি করে দেবো। তাহলে আমরা এটারে যদি আমরা ছোট করি তাহলে কি হবে আমাদের বাক্যটা? রিলেটিভ প্রোনাউনটা কেটে দিই, চলেন দ্যাটটা উঠায় দিই। কন্ট্রিবিউটের সাথে কি করে দেবো আমরা? কন্ট্রিবিউটিং। এটাই করছিল কোশ্চেন। আচ্ছা, এবার আরেকটা নিয়ম দেখাই। এই বাক্যটা প্রথম নিয়মের সাথে খুব ভালোভাবে যায়। এখানে রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন কোনটা বলেন তো? এখানে দ্যাট। দ্যাটের পরে কোন ধরনের ভার্ব? টু বি ভার্ব। টু বি ভার্ব। কোনটা সেটা? আর। তাহলে কি করব আমরা? কেটে দেব। যেটা কি করব আমরা? কেটে দেব। এটা একটা কমন ব্যাপার আইএলস এর, এটা বারে বারে ঘটে, একবার দুইবার না, বহুবার ঘটে। আইএলস মানে এই জিনিসটা, এটার সাথে আপনাকে ওরিয়েন্ট হতেই হবে। রেসপন্সিবল ফর ক্লাসরুম নয়েজ। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা আরো যেটা বাক্য আমরা ধরেন আপনার সাথে ধরলাম, মিলেমিশে করলাম, যেমন SAKIB, সাকিব হু PLAYS plays cricket, CRICKET RESITES resides in the USA পরে আমরা এই USA দিয়ে একটা বাক্য বানাই দিলাম, which is a very rich country. It is a very rich country. গেল। এখন দেখেন এখানে রিলেটিভ প্রোনাউন কয়টা আছে খোঁজেন। সাকিব 1 নম্বর সাবজেক্ট, আপনি কুইকলি লিখে ফেলবেন। সাকিব 1 নম্বর সাবজেক্ট। এর ভার্ব খুঁজে বের করেন। এর ভার্ব হচ্ছে রিসাইডস। ভার্ব হলো রিসাইডস। ভার্ব। 2 নম্বর সাবজেক্ট হচ্ছে হু, এর ভার্ব হলো প্লেস। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে হুইচ, এটার ভার্ব হলো ইজ। ডান। তাহলে কটা রিলেটিভ প্রোনাউন আছে বলেন আমাদের? লাবণী আছে না আমাদের সাথে? আপু আছেন? আপু মেবি নাই। ভালো। তো দুইটা আছে স্যার। হ্যাঁ, এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন আছে 2টা। এখন প্রথম রিলেটিভ প্রোনাউনের পরে কোন ধরনের ভার্ব? টু বি ভার্ব না তো। এটা কি টু বি ভার্ব না টু বি ছাড়া অন্য মেইন ভার্ব? ভার্ব স্যার, মেইন টু অন্য বি ভার্ব। ছাড়া অন্য ভার্ব, টু বি ছাড়া অন্য ভার্ব। তাহলে আমরা যদি এখানে বাক্য 3টা হয় এটা কমপ্লেক্স বাক্য, আমরা সিম্পল বানাচ্ছি। হুটাকে আমরা কি করব? 2 নম্বর নিয়মের সাথে দেখেন, রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্ব অন্য ভার্ব থাকে টু বি ছাড়া, তখন রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দেব আর অন্য ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা হুটা উঠিয়ে দিই, হুটা উঠিয়ে দিলাম। আর অন্য ভার্বের সাথে কি বসাই দেব আমরা? আইএনজি স্যার। আইএনজি যোগ করে দেবো। তাহলে আইএনজি যোগ করে দিই, আইএনজি গেল। সাকিব প্লেইং ক্রিকেট রিসাইডস ইন দ্য USA। ভালো। আবার একটা রিলেটিভ প্রোনাউন আছে, সেটা কোনটা? হুইচ
হুইচ এর পরে কি ভার্ব? টু বি ভার্ব। To be হুইচ এর verb. পরে টু বি ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা এখন কি করব বলেন? হুইচ এবং ইজ দুটোই রাখবো না দুটোই উঠিয়ে দেবো বলেন? দুইটাই উঠাই দেব। দুটোই উঠিয়ে দেবো। এটা একটা গ্রামার, আইএলটিএস খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার এটা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, যথেষ্ট পরিমাণে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে কয়টা বাক্যকে বাসায় অ্যানালাইজ করবেন। ঠিক আছে? তা আমরা এবার বাক্যটাতে চলে যাই। এই টিচার কতক্ষণ হয়েছে ক্লাস শুরু? বেশিক্ষণ হয় নাই আপু। Which two are mentioned by the writer of the passage? The list below includes factors contributing to classroom noise. এই নিচে কিছু কারণ আছে যা ক্লাসরুমের নয়েজ বাড়ায়। কারণগুলো কি কি আমরা দেখি। কারেন্ট টিচিং মেথডস, বর্তমানে পড়ানোর ব্যবস্থা, ওটা কিন্তু নয়েজ বাড়ায়, সত্যি কথা। আমাদের যে বর্তমানে পড়ানোর ব্যবস্থা, আমরা অনলাইনে পড়াই, ঘ্যার 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 সাউন্ড হয়, হ্যাঁ, এটা কিন্তু নয়েজ বাড়ায়, কোনো ডাউট নাই, নয়েজ বাড়ায়। তারপরে ইকোয়িং করিডোরস, বারান্দা দিয়ে যাচ্ছে, ইকো হচ্ছে, হ্যাঁ, তাও নয়েজ বাড়ায়। কুলিং সিস্টেম, এসির ঘ্যার ঘ্যার শব্দ, এটাও নয়েজ বাড়ায়। লার্জ ক্লাস সাইজেস, এটাও কিন্তু নয়েজ বাড়ায়। লাউড ভয়েসড টিচার্স, টিচারের ভয়েস লাউড, নয়েজ বাড়ায়। প্লেগ্রাউন্ড গেমস, বাইরে জোরে ফুটবলের কিক করছে, চিৎকার করছে, নয়েজ বাড়ায়। এখন আমারে কি বের করতে হবে, হুইচ টু আর মেনশন বাই দ্য রাইটার অফ দ্য প্যাসেজ, প্যাসেজের লেখক কোন দুটার কথা বলছে। তাহলে আমরা গণহারে বিষয়গুলো জানবো না, আমরা অ্যাকচুয়ালি দেখবো এই লাইনের মধ্যে কোনো কিওয়ার্ড আছে কিনা। একটা হতে পারে ক্লাসরুম নয়েজ, দেখবো শুরু থেকে পড়ে দেখবো ক্লাসরুম নয়েজ কোথায় আছে। তারপরে দেখবো যে ক্লাসরুম নয়েজ লেখকের মতে কোন কোন কারণগুলো থেকে ক্লাসরুম নয়েজ আছে, দুইটা। চলো আমরা শুরু থেকে পড়ি ক্লাসরুম নয়েজ। ক্লাসরুম নয়েজ, বাসা সেম ফি, কথা বলতে বলিস তো, কালকে দুপুর 2টা থেকে 3টা। শুরু থেকে দেখি আমাদের ক্লাসরুম নয়েজ নামক শব্দটা কই আছে। আচ্ছা, আমাদের পরামর্শ, জ্ঞানী লোকের পরামর্শ হলো স্লো নরমাল স্পিডে পড়া, তাড়াতাড়ি, ক্র্যাশ কোর্স মানে হলো তাড়াতাড়ি। Hearing impairment or other auditory function deficit in young children can have a major impact on their development of speech and communication, resulting in detrimental effects on their ability to learn at school. This is likely to have major consequences for the individual and the population as a whole. The New Zealand Ministry of Health has found from research carried out over 2 decades that 6 to 10% of children in that country are affected by hearing loss. না, পাচ্ছি না, দেখি এবার আমরা ক্লাসরুম নয়েজ পাই কিনা। A preliminary study in New Zealand has shown that classroom noise, পেয়ে গেলাম আমরা শব্দটা। তাহলে আমরা এখন থেকে সিরিয়াসলি পড়বো। Presents a major concern for teachers and pupils. তাহলে পড়ি, দেখি ক্লাসরুম নয়েজ কই থেকে আসে। পরের লাইনে দেওয়া আছে, আপনি এখানে লিখে রাখেন সিনোনিম হলো উত্তর, প্যারাফ্রেজিং বা সিনোনিম। হ্যাঁ, ছোট্ট করে লিখে নেন, সিনোনিম বা প্যারাফ্রেজিং হচ্ছে উত্তর। সিনোনিম বা প্যারাফ্রেজিং হলো উত্তর, সিনোনিম না প্যারাফ্রেজিং হলো উত্তর। পেজ নাম্বার আপু 44-এ আসবেন, 44-42। হ্যাঁ, সিনোনিম হলে আমাদের উত্তর হয়ে যাবে। চলেন আমরা দেখি কি আছে এখানে। Modern teaching practices একটা, the organization of desks in the classroom, poor classroom acoustics, mechanical means of ventilation such as air conditioning units all contribute to the number of children unable to comprehend the teacher's voice. গেল বাক্যটা। এখন এই বাক্যে আমরা সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট দেখি সাবজেক্ট কয়টা। মডার্ন টিচিং প্র্যাকটিসেস, এটা একটা সাবজেক্ট। দি অর্গানাইজেশন অফ ডেস্কস, এটা একটা সাবজেক্ট। পোর ক্লাসরুম অ্যাকুস্টিক্স, ক্লাসরুমে নয়েজ হলে, টিচার কথা বললে ইকো হয়, দেয়ালে বাড়ি খায়, এটাকে মানে বাড়ি খাওয়ার এই সমস্যাটা সমাধান করা হয় না, না হইলে বলে পোর ক্লাসরুম অ্যাকুস্টিক্স, হইলে ভালো অ্যাকুস্টিক্স। পোর ক্লাসরুম অ্যাকুস্টিক্স, 3টা সাবজেক্ট। মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন, বাতাস আসা যাওয়ার, মেশিনের মাধ্যমে বাতাস আসা যাওয়া করা ক্লাসরুমে। উদাহরণ হিসেবে উদাহরণ দিয়েছে এটা, such as air conditioning units,
এই বাক্যের ভার্ব হচ্ছে কন্ট্রিবিউট টু। এই কন্ট্রিবিউট টু মানে হলো আর রেসপন্সিবল ফর দ্য নাম্বার অফ চিলড্রেন, শিশুদের সংখ্যা শিশুদের জন্য দায়ী। কোন শিশু? শিশুর পরে ওই যে হু আর মিসিং ছিল, হু আর উঠাই দিছে, হু এর পরে আর মানে টু বি ভার্ব, দুটো উঠাই দিছে। আনএবল টু কম্প্রিহেন্ড টিচার্স ভয়েস, টিচার ভয়েস বুঝতে পারে না তারা। ভালো করে বুঝি এবার আমরা যে কথাগুলো এখানে দেওয়া আছে। তিনটা সাবজেক্ট না চারটা সাবজেক্ট? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে থেকে যে কোনো দুইটা সিনোনিম ম্যাচ করবে, ট্রাস্ট মি। প্রথমটা মডার্ন টিচিং প্র্যাকটিসেস, বর্তমানে যেভাবে পড়ানো হয়, এতে নয়েজ বাড়ে। দেখি মডার্ন টিচিং প্র্যাকটিসেস এর সিনোনিম আছে কিনা এখানে। মডার্ন টিচিং প্র্যাকটিসেস, আমার ধারণা আপনি পাবেন মডার্ন টিচিং প্র্যাকটিসেস এর সিনোনিম। ওকে, কোনটা বলেন? Yes, sir. Current teaching method. হ্যাঁ, মডার্নের জায়গায় বলা আছে কারেন্ট, টিচিং তো টিচিং, প্র্যাকটিসের জায়গায় কি দেওয়া আছে? মেথডস। তারপরে দি অর্গানাইজেশন অফ ডেস্ক ইন দ্য ক্লাসরুম। দেখি ক্লাসরুমের ডেস্ক যেভাবে সাজানো হয় এটা দিয়ে কিছু আছে কিনা। ইকোয়িং করিডোরস ওখানে পড়ি নাই আমরা। কুলিং সিস্টেম হয়তো পড়ছি। লার্জ ক্লাস সাইজ তাও তো পাইলাম না। লাউড ভয়েস টিচার ওইখানে তো পাই নাই, ওইখানে আমরা চারটা পাইছিলাম। কি চারটা পাইছিলাম চলো একটু দেখে আসি আবারও। মডার্ন টিচিং প্র্যাকটিস, অর্গানাইজেশন অফ ডেস্ক ইন দ্য ক্লাসরুম, পোর ক্লাসরুম অ্যাকুস্টিক্স, মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন মানে বাতাস আসা যাওয়া করে, যেমন এয়ার কন্ডিশনিং ইউনিটস। এয়ার কন্ডিশনিং মানে তো এসি, হ্যাঁ এসি, এসির সাউন্ড, এটাও ক্লাসে সাউন্ড বাড়ায় দেয়, যার কারণে বাচ্চারা পারে না কম্প্রিহেন্ড মানে বুঝতে। টিচার্স ভয়েস, টিচারের ভয়েস বুঝতে পারে না। তাহলে এখন আমরা দেখি কি আছে। আরেকটা যায়, এবং আপনি আরেকটা পারবেন। বলেন কোনটা সেটা, রাবা আপু বলেন কোনটা? কুলিং সিস্টেম। হ্যাঁ, কুলিং সিস্টেম। আমাদের দুইটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো আসলে একেবারেই ইজি। ওকে, ওকে। আচ্ছা, কেমব্রিজ 14-তে নিয়ে গেলাম আপনারে, কোশ্চেন নাম্বার 21 আর 22। হ্যাঁ, জি আপু, রাবা আপু বলেন। ভাইয়া এরপরের
পরের যে কোয়েশ্চেনটা ছিল যেটা আমরা এইমাত্র সলভ করলাম সেটাও কি সেম সিস্টেমের ভাইয়া? জি আপু, 13 নাম্বারটা 13 নম্বরটা সে পুরো প্যাসেজ তাহলে শেষ ভাইয়া এখানে করে আমরা কিভাবে পুরো প্যাসেজটা পড়ে হ্যাঁ, তারপর লাস্টে অ্যান্সার করতে হয়। ওটা হচ্ছে আচ্ছা সামারি। ওটা সামারি, ওই প্যাসেজে কি নিয়ে আলোচনা করা হয়েছে ওটা হচ্ছে সবার লাস্টে অ্যান্সার করতে হয়। এই সবগুলো প্রশ্নের উত্তর করে তারপর লাস্টে যাইতে হয়। এই যে লাস্টেরটা, ওভারঅল পারপাস ইন রাইটিং দি আর্টিকেল, পুরো সবগুলো প্রশ্নের উত্তর করে আপনার যেটা মনে হয় ওটা উত্তর দিয়ে দিবেন। এটা হলো এই যে টাইটেল বা সাবটাইটেল হচ্ছে না, ওকে ওটা ওভারঅল পারপাস। এই প্যাসেজে লেখক আসলে কি বোঝাতে চাইছেন, এই প্যাসেজে লেখকের ওভারঅল পারপাসটা কি ইন রাইটিং দিস আর্টিকেল। তাহলে এই প্রশ্নটা সবার লাস্টে অ্যান্সার করতে হয়। এটা সব পরীক্ষায় থাকে না, রেয়ারলি থাকে পরীক্ষাতে, তবে থাকতে পারে। এটা থাকার সম্ভাবনা আছে। সম্ভাবনা কত? 10% কি 20% পরীক্ষায়। জিডিতে বলতে গেলে থাকি না, হ্যাঁ, আর একাডেমিকে 10 to 20%। জিডিতে আপনি দেখুন তো কেমব্রিজ 11 থেকে শুরু করে কোথাও আছে কিনা এরকম ওভারঅল পারপাস এই ধরনের প্রশ্নটা আছে কিনা খুঁজে দেখবেন, পাবেন না আমার ধারণা, মনে হয় নাই কোথাও। জিডিতে দেয় না, একাডেমিকে দেয়। আচ্ছা, এখন আমি আপনাকে এরকম আরেকটা প্রশ্ন করাইতে পারি, না করাইলেও তো আমার হচ্ছিল, বাট তারপর আমি আরেকটা প্রশ্ন আপনাকে দেখাই। হ্যাঁ, এটা যে সিনোনিম দিয়ে উত্তর হয়, এই যে এই প্রশ্নগুলো, which two of the following statements are made in the text about Amsterdam today? প্যানিকড হয়ে যাবেন না, এই প্রশ্নগুলো সহজ, বুঝছেন? ওকে, লিটারেলি সহজ। আপনি গ্যাপ ফিলিং এ দুই একটা মাঝে মাঝে ভুল করতে পারেন, এটা দেবো না ওটা দেবো, কিন্তু এই প্রশ্নগুলো ভুল কম হবে আপনার, কারণ সিনোনিম হবে আপনার উত্তর। সিনোনিম সিনোনিম দিয়ে আপনি উত্তর মিলাইতে পারবেন। আর এগুলো প্যাসেজের সিরিয়াল অনুযায়ী আসে অপশনগুলো, বাট কোশ্চেনে সিরিয়ালটা মেনটেন করে না। কারণ হলো ধরেন প্যাসেজে যদি প্রথমে ডি লেখা থাকে, ডি চলে আসে, ডি ডি ডি, তাহলে পরের উত্তর অটোমেটিকলি ই হবে, বুঝছেন? ওকে, কারণ দুইটা তো। এজন্য কি করে, প্যাসেজে উত্তরগুলো সিরিয়াল অনুযায়ী আসে, বাট অপশনটা সিরিয়াল অনুযায়ী দেয় না। Okay? তাহলে আমরা এখন কি করব? আমরা আমাদের খালামণির কাছে চলে যাই। খালামণি কি বলতেছে প্রতিদিন আপনাদেরকে দেখাই খালামণির কথাগুলো। এটাকে খালামণির ওয়েবসাইটের কথা। সে অ্যাকচুয়ালি বলতেছে যে প্যাসেজ পড়বো না, র্যাডিক্যাল স্ট্র্যাটেজি, ওয়েস্ট অফ টাইম, সময়ের পুরো অপচয়। ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন পড়েন, সার্কেল দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ডকে সার্কেল করেন, ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস, তারপরে ওই কিওয়ার্ড খোঁজেন। সবসময় কিওয়ার্ডটা পাই গেলে তো খুশি, কখনো কখনো আমরা সিনোনিমটা পাবো, প্যারাফ্রেজ টেক্সটটা পাবো ইন দ্য প্যাসেজ। চলেন আমরা এখন এজেন্টটা পড়ে দেখি এখানে কিওয়ার্ড কোনটা হইতে পারে। হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, পাঁচটার মধ্যে কোন দুইটা আর মেড। এখানে সাবজেক্ট হচ্ছে হুইচ টু, কোন দুইটা স্টেটমেন্টস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, মানে নিচের গুলোর মধ্যে। হ্যাঁ, হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এই নিজের পাঁচটা বাক্যের মধ্যে কোন দুইটা আর মেড, পাঁচটার মধ্যে কোন দুইটা বলা আছে আর মেনশনড ইন দ্য টেক্সট, প্যাসেজের মধ্যে বলা আছে। কার ব্যাপারে? আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে না, আমস্টারডাম টুডে, আমস্টারডাম নিয়ে বলা আছে। তাহলে আমস্টারডাম টুডে, এখানে দেখেন আপনাদেরকে আমি পড়াইতে পড়াইতে সবারই মোটামুটি মুখস্থ করায় ফেলছি যে টুডে থাকলে সে এই শব্দগুলো ইউজ করবে, টুডে থাকলে।
nowadays, these days, at present, today, now, at the moment, in modern times, in our times, new অথবা new. Okay? এখানে আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি আমরা। Okay? বলেন তো এখানে কিওয়ার্ড কোনটা? যে কিওয়ার্ডটা সহজে চোখে পড়বে সেটা কোনটা? কোনটা কিওয়ার্ড? আমস্টারডাম টুডে, আমস্টারডাম টুডে, আমস্টারডাম টুডে। এটা এই দিকে লাস্ট কোশ্চেন, তো লাস্টের দিকে যাবেন। আমস্টারডাম টুডে, আজকের আমস্টারডাম নিয়ে কোন দুইটা কথা উল্লেখ করা আছে? আমরা এগুলো পড়বো না। আমস্টারডাম টুডে যেখানে আছে ওগুলো ভালো করে পড়বো, পড়ে এক লাইন পরে দেখবো যে একটা উত্তর যায় কিনা, তারপর আরেকটা লাইন পরে দেখবো আরেকটা যায় কিনা, তারপর আরেকটা লাইন পরে দেখবো যে আমার আগের উত্তর সবগুলো ঠিক আছে কিনা বা অন্য কোনো বেটার অপশন আছে কিনা। চলেন এবার আমরা আমস্টারডাম টুডে খুঁজি। চলেন আমস্টারডাম টুডে খুঁজে ফেলি আমরা। আমস্টারডাম টুডে, লাস্টের দিকে পেতে পারি আমস্টারডাম টুডে, কারণ লাস্টের দিকের প্রশ্ন। টুডে, টুডে এটা 1990s, 250 bikes, 2002 এগুলো পাস্ট, প্যারিস, in Amsterdam today পেয়ে গেলাম আমরা। দেখি 38% of all trips are made by bike, and along with Copenhagen, it's regarded as one of the two most cycle-friendly welcomes. আচ্ছা, যে আপনার প্রতি ফ্রেন্ডলি, রাইট, ওকে, তার বাসায় গেলে সে আপনারে কি করে বলেন তো? তাড়িয়ে দেয় না ওয়েলকাম করে? ওয়েলকাম করে। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড, ভালো। সাইকেল ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি একটা সিনোনিম হলো ওয়েলকামিং। চলেন দেখি ওয়েলকামিং, ওকে, দেখবো আমরা পেয়ে যাব, হয়তো পেয়ে যেতে পারি। ওকে, ওয়েলকামিং সিনোনিম, ওয়েলকামিং, ওকে, গ্রিট, রিসিভ, মিট, ওকে, say hello, ওকে, ওয়েলকামিং, ওকে, ওয়েলকামিং, ফ্রেন্ডলি এটা সিনোনিম হচ্ছে। সবসময় আপনি হয়তোবা পেড ভার্সন গুলোতে দেখলে পেয়ে যাবেন ফ্রেন্ডলি, পেড ডিকশনারি গুলো। ফ্রেন্ডলি, affectionate, okay, well disposed, benevolent, beneficial, advantageous, demonstrated, যাই হোক, ভালো কথা। এবার আমরা পড়ি, বুঝি লাইনটা কি বললো। In Amsterdam today, দেখেন amicable, friendly, হ্যাঁ চলে। In Amsterdam today, এটার এই ইন দিয়ে শুরু হওয়াতে এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। আপনিও ইন দিয়ে কোনো কথা লিখলে কথাটা লেখা শেষ করে কমা দিবেন বাক্যের প্রথমে হইলে, মাঝখানে হইলেও কখনো কখনো বসে, রাইট? বাট ওটা একটু চিন্তা করলে, রিডিং পড়লে তখন আপনি বুঝতে পারবেন কখন বসে কখন বসে না। ইন আমস্টারডাম টুডে, বর্তমানের আমস্টারডাম, দেখি 38% অফ অল ট্রিপস, তাহলে 100টা ট্রিপের মধ্যে 38%, এটা কি মেজরিটি না মাইনরিটি? বলেন। স্যার মাইনরিটি। মাইনরিটি। আচ্ছা, 100-র মধ্যে 38টা ট্রিপস আর মেড বাই বাইক, তারা সাইকেল চালায়া যায়। গেল একটা বাক্য, তো বাক্য শেষ। নতুন বাক্য চলে যায়। এবার আমরা নতুন বাক্যের একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। অ্যালং উইথ কোপেনহেগেন, তাহলে আমস্টারডাম নেদারল্যান্ডের একটা শহর আর ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন। তাহলে কোপেনহেগেন আরেকটা শহর, অ্যালং উইথ কোপেনহেগেন, কোপেনহেগেনের সাথে মিলেমিশে। ইট, এই ইট একটা প্রোনাউন, ইট মানে আমস্টারডাম, ইটের নিচে আপনি দাগ দিয়ে রাখেন আমস্টারডাম। Amsterdam is considered as one of the two most cycle friendly capitals. তাহলে পৃথিবীতে দুইটা শহরে সাইকেল নিয়ে গেলে আপনারা সবাই ওয়েলকাম করবে। একটা শহরের নাম আপনি জানেন, বলেন দুইটা শহরের নাম কি কি? একটা নাম কি? কোপেনহেগেন স্যার, একটা একটা আমস্টারডাম। নাম আমস্টারডাম, কোপেনহেগেন। একটা আমস্টারডাম। তাহলে আমস্টারডাম আর কোপেনহেগেন কি ধরনের ফ্রেন্ডলি শহর?
বাইক ফ্রেন্ডলি, সাইকেল ফ্রেন্ডলি। সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটালস। দেখি এটা দিয়ে আমরা একটা উত্তর পাবো আমার ধারণা। চয়ন আমরা খুঁজি, রাইট? ওকে, সবগুলা পড়বেন, পড়ে আমাকে বলবেন যে উত্তর কোনটা হতে পারে। হ্যাঁ, the majority of the resident would like to prevent all cars from entering the city. না, কোথাও পাই না এই কথাটা। There is little likelihood of the city having another bike sharing scheme. No. More trips in the city are made by bike than by any other form of transport. এটা পুরোপুরি মিথ্যা কথা। 38% মানে তো মোর না, লেস হইতে পারে। সি মিথ্যা কিনা বলেন তো? পুরো মিথ্যা কথা। আচ্ছা, more trips in the city are made by bike than by any other form of transport. অন্য যে কোনো যানবাহনের থেকে বাইক নাকি বেশি চলে, পুরো মিথ্যা, 100% মিথ্যা এটা। 38% মানে তো মোর না, 52% হইলে হইতো। ভাইয়া ই নাম্বার হবে। আচ্ছা, এই নম্বর হবে, তাই না? বাইক শেয়ারিং স্কিম উড বেনিফিট রেসিডেন্টস হু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। এই কথা আমরা কোনো পাই নাই। এই নম্বরটা যায়, দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন। এই রেপুটেশনের জায়গায় কনসিডার্ড অ্যাজ এ প্লেস দ্যাট ওয়েলকামস সাইকেলিস্ট। এখানে ওয়েলকাম সাইকেলিস্ট, আর ওখানে বলছে সাইকেল ফ্রেন্ডলি। সাইকেল কে চালায়? সাইকেল তো অ্যাক্টর চালায় না, সাইকেল কে চালায় বলেন? সাইকেলিস্ট। সাইকেল ফ্রেন্ডলি মানে কাকে ওয়েলকাম করা হচ্ছে? সাইকেলিস্টদেরকে, যারা সাইকেল চালায় আসে। একটা খুব ভালোভাবে যায়, আমরা যেটা পড়লাম। তারপরে হচ্ছে গিয়ে ইজ রিগার্ডেড ওয়ান অফ দা মোস্ট সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটালস ইন দ্য ওয়ার্ল্ড। গেল একটা পার্ট আমরা পেয়ে গেলাম। ওকে, রাবা আপু বুঝতে পারছেন? ওকে, হপফুলি জি ভাইয়া, বুঝতে পারছি। সব সিএনএম এর কর্মকাণ্ড। তারপরে আমরা নেক্সটটাতে দেখি। But the city never got another with a fitness plan. Molinar believes this may be because everybody today in Amsterdam has a bike. প্রত্যেকেরই বাইক আছে, কিন্তু ওদের সাইকেল শেয়ারিং এর কোনো প্ল্যানটা নাই। প্রত্যেকের সাইকেল আছে, শেয়ারিং করার দরকার হয় না। Schimmel Plenick, however, cannot see that this changes Amsterdam's needs for a bike sharing scheme. তার মানে এইটা না যে সাইকেল শেয়ারিং করা যাবে না, সবার সাইকেল আছে, বাট তারপরও কি করা যায়? সাইকেল শেয়ার করা যায়। People who travel on the underground don't carry their bikes around. লাইনটার মিনিং বুঝি আমরা। People who travel on the underground don't carry their bikes around. এই বাক্যের একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে people। বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হইলো, তাহলে এটার ভার্ব থাকবে people। এর ভার্ব হচ্ছে don't carry their bikes around. People don't carry their bikes around. এর অর্থ করি, মানুষ তাদের সাইকেল নিয়ে যায় না। People don't carry their bikes around. সাথে করে সাইকেল নিয়ে যায় না। কোন মানুষ সাইকেল সাথে নিয়ে যায় না? ওটা দেওয়া আছে। হু আমার 2 নম্বর সাবজেক্ট। 2 নম্বর যখন আমি বলছি, আপনি কিন্তু সাথে সাথে S2 লিখে নেবেন জানার পরেও। হু ট্রাভেল, যে লোকগুলো ট্রাভেল করে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে রেলে করে যায়, পাতাল রেলে করে যায়। যে রেলে করে যায় সে কিন্তু তার সাইকেল নিয়ে যায় না। ভালো। পরের লাইনটা বললো, বাট অফেন দে নিড অ্যাডিশনাল ট্রান্সপোর্ট। কিন্তু দে মানে হচ্ছে পিপল, এই যে পিপল, নিড মানে দরকার, অ্যাডিশনাল ট্রান্সপোর্ট, তাদের আরো ট্রান্সপোর্ট দরকার হয় টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশনে যাইতে। ধরেন আপনি ঢাকা থেকে আপনার বাসা আজিমপুর, সিলেট ট্রেনে করে আপনি যাবেন চিটাগং রেল স্টেশন থেকে আপনার বাসা হচ্ছে 6 কিলোমিটার দূরে। এখন আপনি কি করেন না, বাসা থেকে সিএনজিতে করে যান, সাইকেল চালায় কিন্তু রেল স্টেশনে যান না, ক্যারি করেন না, কারণ আপনি আন্ডারগ্রাউন্ডে যাচ্ছেন। আমরা ধরে নিলাম আমাদের রেলটা আন্ডারগ্রাউন্ড, আপনি তখন বাইক ক্যারি করেন না। কিন্তু আপনি যখন স্টেশনে নামবেন তখন তো আপনার আরো ট্রান্সপোর্ট দরকার হয়, রিক্সা নিতে হয় বা ছোট বাস নিতে হয় বা টেম্পো নিতে হয় টু রিচ ইউর ফাইনাল ডেস্টিনেশন, আপনার ঘরে পৌঁছাইতে। Although he thinks it's strange that a city like Amsterdam does not have a successful bike sharing scheme, he's optimistic about his future. তাই না? স্ট্যান্ড এ টার্ন এখানে দেওয়া আছে। এই লাইনটা খুব সুন্দর করে বুঝি আমরা। But often they need additional transport to reach their final destination. এই দে মানে হলো পিপল। কোন পিপল? যারা প্লেনে করে চলছে,
বাইকে করে যারা কি বাইকে করে চলছে না আন্ডারগ্রাউন্ডে চলছে? আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড মানে হলো অন্যান্য ট্রান্সপোর্টে যারা যায়, হুম, তারা বাইক ক্যারি করে না। যারা অন্যান্য ট্রান্সপোর্ট ইউজ করে, মানে ট্রেন ইউজ করে, পাতাল রেল ইউজ করে, তারা তো বাইক ক্যারি করে না। বাট দে নিড অ্যাডিশনাল ট্রান্সপোর্ট টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু তাদের বাইক হলে ভালো হতো, শেয়ারিং করলে ভালো হতো, কারণ ওদের তো ফাইনাল ডেস্টিনেশনে যাইতে হবে। তার মানে কি বুঝাইলো? যারা আন্ডারগ্রাউন্ড বাইক ব্যতীত অন্য কিছুতে যায় তাদেরও লাভ আছে, তাদেরও দরকার এডিশনাল ট্রান্সপোর্ট দরকার ফাইনাল ডেস্টিনেশনে যাইতে। তাহলে বাইক শেয়ারিং করলে ও কি করতো? বাসা থেকে সাইকেল চালায় যাইতো, নিজের সাইকেল নিয়ে যাইতো, সাইকেলটা রেল স্টেশনে ফেলে রাখতো, ওর সাইকেল আবার অন্যজন ইউজ করতো বাইক শেয়ারিং এর মাধ্যমে। রেল স্টেশনে নামতো, রেল স্টেশনে নাইমা ও আবার প্রযুক্তির মাধ্যমে অ্যাপের মাধ্যমে আরেকটা সাইকেল নিতো, সাইকেল নিয়ে ও ওর বাসায় চলে যাইতো। তাহলে যারা আন্ডারগ্রাউন্ডে চলে, বাসে চলে, তারাও কি বাইক শেয়ারিং এর মাধ্যমে কি হতে পারে? উপকৃত হতে পারে। তাহলে চলেন এবার আমরা সবগুলো অপশন দেখবো এখন। দেখবো যে কোনটা আমাদের উত্তর হইতে পারে। চলেন আমরা খুঁজি, সবগুলা পড়ি, পড়েন, পড়ে বলেন কোনটা আমার উত্তর হিসেবে অ্যাকসেপ্টেবল। ডি নাম্বার। কোন নম্বরটা বলো তো ভাই? ডি। হ্যাঁ, ডি নম্বরটা। বাইক শেয়ারিং স্কিম, বাইক শেয়ারিং করলে লাভবান হবে, উড বেনিফিট মানে উপকার করবে কাকে? রেসিডেন্স। কোন রেসিডেন্স? হু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে কোন শব্দটা ইউজ করা আছে পাবলিক ট্রান্সপোর্টের পরিবর্তে? কোনটা ইউজ করা আছে এখানে বলেন তো? ডাক দিবেন। আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড। তাহলে আন্ডারগ্রাউন্ডের সিনোনিম হিসেবে এখানে দেওয়া আছে পাবলিক ট্রান্সপোর্ট, রাইট? পাবলিক ট্রান্সপোর্ট। So it's all about synonym. Okay. Completely synonym. ভাইয়া কিন্তু বিশ্বাস হচ্ছে না আন্ডারগ্রাউন্ডের সিনোনিম কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট হয়? আন্ডারগ্রাউন্ড মানে কি বলতো ভাই? আন্ডারগ্রাউন্ড করে ট্রেনে করে যাওয়া। এই ট্রেন কি ধরনের মেট্রো রেল। ট্রান্সপোর্ট? মেট্রো রেল। পাবলিক ট্রান্সপোর্ট মানে পাবলিক অনেকজন ট্রান্সপোর্ট, একসাথে যাওয়াই তো পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট। So it's all about synonym, হ্যাঁ? এটা সম্পূর্ণটাই কি synonym এর ব্যাপার। synonym পারলে আপনি এগুলোতে যথেষ্ট এক্সপার্ট। তাহলে আপু এগুলো আপনারে বুঝাই দিলাম, আপনার সাথে রিডিং এর সবগুলো বিষয় আমি 8টা ক্লাসে শেষ করলাম, হ্যাঁ? যতগুলো কোশ্চেন ছিল, ওকে? একটা বাকি আছে, এটা সব প্যাসেজ পড়ে একদিন আমরা দিনের বেলায় পড়বো না, এরকম একটা কোশ্চেন পাইলে তখন সবগুলা প্রশ্ন একসাথে আনসার করে ওটা আনসার করতে হয়। এই যে টাইটেল আর সাবটাইটেল এগুলো খুব কম দেয় পরীক্ষায়। এখন দেখি গ্যাপ ফিলিং সহজ, ট্রু ফলস নট গিভেন কাইন্ডটা ইজি, সেন্টেন্স কমপ্লিশন সিনোনিম জানলেই উত্তর, ম্যাচ স্টেটমেন্ট উইথ রিসার্চ মানে পুরাই সিনোনিম, 5টার মধ্যে 2টা এটা দেখলাম সিনোনিম। ডিরেক্ট কোশ্চেন যারা জিটি দেবে তাদের জন্য মাস্ট। ওকে, লিস্ট অফ হেডিংস। আজকে আমাদের রিডিং শেষ, তো আমাদের আর 40-45 মিনিট আছে, আরো 2-একটা ডিরেক্ট কোশ্চেন আনসার প্রয়োজন আপনাদের সাথে মিলেমিশে করি, হ্যাঁ? বা দেখি কোনো এক ধরনের শূন্যস্থান যেটা আপনাদের সাথে করায় নাই ওটা করা যেতে পারে কিনা। উইথ ক্লু একটা আছে না স্যার শূন্যস্থান, ওইটা আজকে করান। উইথ ক্লু করতে চান? জি স্যার। পেজ নাম্বার 90 তে আসেন, 11।
আপুর সাথে আরেক ধরনের গ্যাপ ফিলিং আমাকে দেখাইতে হবে, সেটা হচ্ছে কখনো কখনো একটা ছবি দিয়ে দেয়, পিকচার দিয়ে দেয়, ওই পিকচার ওয়ালা গ্যাপ ফিলিং গুলো কিভাবে করতে হয় ওগুলো লিটারেলি ইজি, টেনশন তো হওয়ার আমাদের কিছুই নেই। খোদা। Okay. এটা সাইমনের একটা কথা আছে, IELTS is a test of your vocabulary, এটা vocabulary একটা টেস্ট প্লাস কগনিটিভ স্কিল। তো আমরা এই যে আমরা সরাসরি এখানে চলে গেলাম, আমরা কি তার আগে একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে রিসার্চ ইউজিং টুইনস, টুইনদের নিয়ে গবেষণা। টুইনস টুইনস টুইনসদের নিয়ে গবেষণা। চলেন দেখি টুইনসদের নিয়ে কি গবেষণা হচ্ছে। Epigenetic processes. In epigenetic processes, dash influence the activity of our genes. For example, in creating our internal ভিতরের কি তৈরি করতে। The study of epigenetic processes is uncovering a way in which our genes can be affected by our. One example is that if a pregnant rat suffers stress, the newborn rat may later show problems in its blah 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 blah. চারটা প্রশ্ন, অপশন আছে 6টা। মজার ব্যাপার হচ্ছে কিছু ক্লু দেওয়া থাকে, যে ক্লু ধরে আপনি আগাতে পারবেন এবং অনেক দূরে আগাতে পারবেন। In epigenetic processes, ইন দিয়ে শুরু হওয়ার কারণে পুরো অংশটা শেষ হওয়ার পরে একটা কমা বসছে, এটা নিচে দাগ দিয়ে লেখেন, এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। অনেকবার আপনি দাগ দিবেন, ঠিক আছে, অনেকবার আপনি পড়বেন যাতে আপনার বিষয়গুলো ভিতরে ঢুকে যায়। In epigenetic processes, comma, dash influence the activity of our genes. Influence হলো কি verb, the activity of our genes. Influence যেহেতু verb, একটা বাক্যে সাবজেক্ট লাগে verb লাগে, এখানে আছে হচ্ছে verb, এখানে নাই কি সাবজেক্ট, তাহলে এখানে একটা সাবজেক্ট হবে। IELTS এর ভাষায় সাবজেক্ট মানে নাউন, এখানে একটা নাউন হবে। ইনফ্লুয়েন্সের সাথে এস নাই, ভার্বের সাথে এস না থাকলে সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে এখানে সাবজেক্টটা হবে প্লুরাল। চলেন প্লুরাল সাবজেক্ট, কোড এটা কাটা, বিহেভিয়ার কাটা, এনভায়রনমেন্ট কাটা, নেচার কাটা, উত্তর আইদার ডি, উত্তর আইদার বি। ওকে, বড় মজা না? ওকে, সামান্য একটু গ্রামার জেনে আমি কি করলাম, চাই দিলাম যে ইনফ্লুয়েন্স তো ভার্ব, এর সাথে এস নাই, ভার্বের সাথে এস না থাকলে সাবজেক্ট হয় প্লুরাল। প্লুরাল প্লুরাল এখানে প্লুরাল আছেই কয়টা, এই দুটাই প্লুরাল আছে, এই দুটা যে কোনো একটা। In epigenetic processes, dash influence the activity of our genes. এখন আপনি জানেন IELTS মানে হচ্ছে প্যারাফ্রেজিং এর খেল, এখানে ইনফ্লুয়েন্স বলছে, এখানে উনি ইম্প্যাক্ট বলবে, ঠিক আছে, ইম্প্যাক্ট অন বলবে। দি অ্যাক্টিভিটি অফ আওয়ার জিন্স না বলে শুধু জিন্স বলতে পারে, আবার বা কোনো প্যাসিভ বানাই দিতে পারে, এটা কমন একটা ব্যাপার, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে আগে থেকে। চলেন দেখি, আরেকটা বিষয় আছে, আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আপনাদেরকে কিওয়ার্ড বলার সুযোগটা দেই, বলেন কিওয়ার্ড কোনটা? Epigenetic processes. Yes, epigenetic processes আমাদের কিওয়ার্ড। এপিজেনেটিক এর প্রক্রিয়ায় প্রভাব ফেলে
আমাদের জিনের অ্যাক্টিভিটি গুলো বদলে যায়, কার কারণে বদলে যায়? এপিজেনেটিক প্রসেসেস। তাহলে আমরা শুরু থেকে কোন ওয়ার্ডটা খুঁজবো? এপিজেনেটিক প্রসেসেস। তাহলে চলেন এপিজেনেটিক প্রসেস শব্দটা খুঁজি। এটা লাস্টের দিকের প্রশ্ন, না প্রথম দিকের প্রশ্ন? প্রথম দিকেরই। তাহলে আমরা শুরু থেকে দেখবো এপিজেনেটিক প্রসেসটা কই আছে। চলেন আমরা খুঁজি এপিজেনেটিক প্রসেস। এই এপিজেনেটিক প্রসেস হচ্ছে একটা এমন নাউন জার্গন, এটা সহজেই চোখে পড়বে। এপিজেনেটিক প্রসেসেস এর কোনো সিনোনিম নাই, আপনি চাইলে এটা স্ক্যান করতে পারেন। এপিজেনেটিক প্রসেস শুরু থেকে স্ক্যান করেন। আর নরমাল স্পিডে পড়তে গেলে 2 মিনিট লাগবে। দেখেন, to biomedical research all over the world to offer precious opportunity to encounter the influence of genes and the environment of nature and nature, because individual twins come from a single fertilized egg that is fused between two dishevelled the same genetic code, and difference between them must be due to the environmental factors such as less time spent in the sun. Alternatively, by comparing the experiences of identical twins with those of the fraternal twins who come from separate eggs and share on average half their DNA, researchers can quantify the extent to which our genes compare to our lives. If identical twins are more similar to each other with respect to alignment than fraternal twins are, then one related to the disease must be rooted at least in part in heredity. These are the two lines of research studying the differences between blah 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 have been crucial to understanding the interplay between nature and nurture in determining our personalities, behavior, and vulnerability to disease. আচ্ছা, নরমাল স্পিডে আমরা পড়ছি, খুব ফাস্ট যাচ্ছে না। The idea of using twins to measure the influence of heredity dates back to 1875 when the English scientist Francis Galton coined part twin studies. Galton first suggested the approach and coined the phrase nature and nurture, but twin studies took a surprise interest in 1980s with the arrival of studies into identical twins who had been separated at birth and during the era. So, but 2 decades and 37 such twins eventually visited some of the birth of the absent became known as the Minnesota study of twins they are apart. Numerous tests were carried out on the twins, and they were asked more than 15,000 questions. Bouchard and his colleagues used this mountain of territory to however twins were represented by their genetic makeup. The key to their approach was studying the concept called heritability in heritability. In broader terms, the heritability of a trait measures the extent to which differences among members of the population can be explained by differences in their genetics. And whenever Bouchard and other scientists looked, it seemed they found the invisible hand of genetic influence helping to shape our lives. Lately, however, twin studies have helped scientists to a radical new conclusion that nature and nurture are not the only elemental forces at work, according to a recent study called epigenetics. There is a third factor also in play. তাহলে আমরা আবার দেখি influence the activity of our genes. তাহলে আমরা activity, influence এগুলো খুঁজি। There is a third factor also in play, one that in some cases serves as a bridge between the environment and our genes, and others operates on its own to shape who we are. Epigenetic processes are chemical reactions tied to neither nature nor nurture, but representing what is called a third component. These reactions influence how our genetic code is expressed. Influence. তাহলে আমরা এলেনটাকে পড়ি ভালো করে, হ্যাঁ? Epigenetic processes are chemical reactions. সাবজেক্টটা আমরা জানি epigenetic processes, আর হলো verb, chemical reactions. epigenetic processটা আসলে কি? ও হাওয়াই মিঠাই? না। ও ম্যাথের রিঅ্যাকশন? ম্যাথের কোনো রিঅ্যাকশন হয়? না, হয় না, ইকুয়েশন হয়। chemical reactions জেনে গেলাম। epigenetic process আসলে কি? chemical reactions. chemical reactions পরে কিছু কথা দেওয়া আছে, পড়লাম না, পরের লাইনটা দেখি। These reactions, আচ্ছা বলেন তো these reactions বলতে কি বুঝাইলো? These reaction বলতে কোনো জৈবিক রিঅ্যাকশন না কেমিক্যাল রিঅ্যাকশন? বলেন। এই these reactions মানে কি? chemical reaction. chemical reactions. Influence, আচ্ছা তাহলে ইনফ্লুয়েন্স মানে তো প্রভাব ফেলে, ইমপ্যাক্ট ফেলে। কে এই ইমপ্যাক্টটা ফেলে বলেন তো? প্রকৃতি ইমপ্যাক্ট ফেলে না কেমিক্যালস গুলো ফেলে? কেমিক্যালস ইনফ্লুয়েন্স করে, প্রভাব ফেলে। How our genetic code is expressed, সিনোনিম দিয়ে আমরা উত্তর করব। তাহলে আমাদের জিনের অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে, কে প্রভাবিত করে? কামরূপ কামাখ্যা, কোন পীর ফকিরের ঝাড়ফুঁক, না কেমিক্যাল রিঅ্যাকশন? কেমিক্যাল রিঅ্যাকশনস। তাহলে এবার আমরা চলেন
উত্তরে যাই, আশা করি আপনি উত্তরটা পারবেন। আমাদের অপশন ছিল দুইটা, একটা ছিল কেমিক্যালস, একটা ছিল অর্গানস। বলেন কোনটা যাবে এখানে? কোনটা যাবে বলেন? ওকে, কোনটা যাবে, অর্গানস না Chemicals. কেমিক্যালস? কোনটা যাবে বলেন? কেমিক্যালস। ওকে, ইনফ্লুয়েন্স দি অ্যাক্টিভিটি অফ আওয়ার জিনস। আমাদের জিনের অ্যাক্টিভিটি কে প্রভাবিত করে? কোনটা বলেন তো? কেমিক্যালস। তাহলে আমরা উত্তর কি বসাবো? কেমিক্যালস বসাবো না ডি বসাবো? ডি। আমাদের উত্তর হবে কোনটা? ডি। ডি। স্পেসিফিক্যালি বোল্ড করে লিখে দিয়েছে। উত্তর লিখতে হবে কি? এ বি সি ডি এগুলো লিখতে হবে। বুঝাইতে পারলাম আপনাদেরকে? কেউ না বুঝলে আরো সহজ করে ছোট করে প্রত্যেকটা বাক্য লেখা লেখা বুঝাই দেব, কোনো প্রবলেম নেই। আশা আচ্ছা করি ভাই, বুঝতে এরকম গ্যাপ পারেন। ফিলিং এর গুলো কি এইরকম ভাবেই হয়? মানে সাবজেক্টটা দেখে দেওয়ার পরে এইবার যেরকম ফার্স্টে ফিল্টারিং হয়ে গেল যে হ্যাঁ এই দুইটার ভিতরে অ্যান্সার হবে, হ্যাঁ, এরকম মানে আমরা জিনিসটা আসলে ফাইন কেমন পোস্ট। জানি মানে, মানে আজকে এই আমি তো ভাই বলছি আমি তো আজকে মানে এই ক্লাসটা ফার্স্ট করতেছি, তো মানে বিষয়টা অন্যরকম হয়ে গেছে আমার কাছে। তাই না? ওকে, ডান। তারপর এটা চলে যায়। আচ্ছা, আমাদের জিনের অ্যাক্টিভিটি প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, ইন ক্রিয়েটিং আওয়ার ইন্টারনাল। তার মানে কেমিক্যালস জিনকে প্রভাবিত করে। কেমিক্যালস জিনকে প্রভাবিত করে কোন দিক দিয়ে? ফর এক্সাম্পল, কেমিক্যালস ক্রিয়েট করে। ইন ক্রিয়েটিং মানে ক্রিয়েট, বানায়। ইন্টারনাল, ইন্টারনাল কিছু একটা হবে, দেখি কি বানায় আমরা। এবার গ্রামার শিখি আমরা। ইন প্রিপোজিশন, এরপরে নাউন হয়, ক্রিয়েটিংটা নাউন হয়ে গেল। আওয়ার, আওয়ারের নিচে দাগ দেই। আওয়ার হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে নাউন হবে, হবে নাউন, 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 নাউন। আবার ইন্টারনাল, আমাদের ইন্টারনাল কি তৈরি করে? জিনকে প্রভাবিত করে। কেমিক্যাল জিনকে প্রভাবিত করে, প্রভাবিত করে জিন, জিনটা প্রভাবিত হয় কেমিক্যালস এর কারণে। জিন বদলে যায় কেমিক্যালস এর কারণে, জিন বদলে যায়। বদলে গিয়ে তৈরি হয় আমাদের ইন্টারনাল, অন্তর, ভিতর, ভিতর ইন্টারনাল। ভিতরের কি কি জিনিস তৈরি হয়? আবার ইন্টারনাল কি তৈরি হয়? ইন্টারনাল, ইন্টারনাল নার্চার হয় না। নার্চার মানে হলো বাইরে থেকে শেখানো, এটা কাটা। কেমিক্যালস যায় না। ইন্টারনাল এনভায়রনমেন্ট যায় কখনো? বলেন তো, আপনি শুনছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট? আচ্ছা, শুনেন আর না শুনেন, হতেই পারে। ইন্টারনাল কোড হতে পারে, অর্গানসও হতে পারে, ইন্টারনাল বিহেভিয়ারও হয়। ইন্টারনাল এনভায়রনমেন্ট শব্দটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। তবে হতে পারে কোম্পানি হলে ইন্টারনাল এনভায়রনমেন্ট হয়, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট হয়। দেখি, কেমিক্যাল রিয়াকশন দিয়ে জিন দিয়ে জিনের উপরে প্রভাব পড়ে। প্রভাব পড়লে আমাদের ইন্টারনাল কোন কোন বিষয়গুলো তৈরি করে? বলেন, আমরা উত্তর পাবো সিনোনিম দিয়ে। বলেন কি দিয়ে পাবো বলেন তো? সিনোনিম, সিনোনিম, সিনোনিম। চলেন আমরা সিনোনিম খুঁজি, তারপরেই পাবো। এটা সিরিয়াল মেনটেন করে। ক্রিয়েটিং এর জায়গায় মেক হতে পারে, ইন্টারনাল এর জায়গায় দেখবো হয়তো বা ইনসাইড হতে পারে। চলেন খুঁজে দেখি আমরা। These reactions influence how our genetic code is expressed. পরে ব্যাখ্যা দিল। How each gene is strengthened. ওই কেমিক্যালি নির্ধারণ করে দেয় কিভাবে জিনগুলো শক্তিশালী হয়, দুর্বল হয়। টার্ন অন এর অফ, কিভাবে জিন আবার সতেজ হয়ে জিন নিস্তেজ হয়ে যায়। তাহলে এই যে জিনগুলো শক্তিশালী হবে, উইক হবে, টার্ন হবে, অন হবে বা অফ হবে। জিন ইজ টার্নড অন, জিন ইজ টার্নড অফ, এর একটা পারপাস আছে। পারপাস কে টু দিয়ে বোঝায়, টু এর পরে ভার্ব হলে পারপাস। ঠিক আছে, পারপাসটা কি? বিল্ড। বলেন তো ভাই, বিল্ডের পরিবর্তে এখানে কোন শব্দটা ইউজ করা আছে? আপনারা পারবেন বিল্ডের পরিবর্তে? বলেন, বিল্ডের পরিবর্তে কোন ওয়ার্ডটা ইউজ করা আছে? বিল্ডের পরিবর্তে Create, sir. ক্রিয়েটিং। ক্রিয়েটিং। বিল্ড কে যেই ফর্মে লেখা, ক্রিয়েট কে কি ওই ফর্মে লেখা না আইএনজি ফর্ম করে দিছে? আইনজি ফর্ম আইএনজি করে দিচ্ছে এটা। এটার ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দেওয়া। বিল্ড এখানে ভার্ব, এখানে আইএনজি। ওকে, এটা আইএলটিএস এর একটা
ট্রেডিশনাল নিয়ম। এটা প্যারাফ্রেজিং এর কয় নম্বর নিয়মের মধ্যে পড়ে? আপনাদেরকে তো শিখাই দিই আমি প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং এর এই নিয়মটার মধ্যে পড়তেছে সে যে কাজটা করলো ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে দিল। এই যেটা ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দেওয়া, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে কম্পিট কে কম্পিটিশন লিখে দিছে, হচ্ছে না? ওকে অ্যাচিভ কে অ্যাচিভিং লিখে দিছে, কিন্তু ওইখানে ছিল বিল্ড, বিল্ড কে এখানে বিল্ডিং না লিখা ক্রিয়েটিং লিখে দিছে। সিনোনিমও করছে, আবার কি করছে ওয়ার্ডের ফর্মটাও চেঞ্জ করে দিছে। তাহলে দেখি বিল্ড করে বানায়, আর বোনস আবার পেয়ে গেছি, বোনস বোন মানে ভাই বোন ওটা না, বোন মানে হাড়, ব্রেনস and all other parts of our body। তাহলে বোন ব্রেনস এগুলো আমাদের ইন্টারনাল কি আপনি জানেন? বোন ব্রেন, ওখানে বলা আছে বোন আর ব্রেনস, বোন আর ব্রেনস এগুলো ইন্টারনাল কি বলেন? ওকে এগুলো তো বোন আর ব্রেন তো এনভায়রনমেন্ট না, বোন আর ব্রেন তো বিহেভিয়ারও না, বোন আর ব্রেন তো কোডও না। আশা করি আপনি উত্তরটা পারবেন। ওকে বলেন বোন আর ব্রেন কি ইন্টারনাল কি? এগুলো ইন্টারনাল organs, এটা অর্গানস, ইন্টারনাল অর্গানস। ভাইয়া আবার একটু বোঝা দিলে ভালো হয়, বুঝছেন? আমি মনে করছি এটা কোড। ইন্টারনাল Organ হবে? কোড কি হবে? অর্গানস, অর্গান মানে কি বলো তো? অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন হ্যাঁ অঙ্গ আমাদের প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। এখন বোন, বোন কই থাকে বলো তো? বাইরে না ইন্টারনাল? বোন। আমাদের প্রত্যেকটা হলো শরীরের পার্ট এক ধরনের হলো বোন আমরা বলি, ওইটা অঙ্গ প্রত্যঙ্গ বাইরে। আচ্ছা ঠিক আছে চলো আমরা বোন দেখি। তোমার কোন বোনটা বাইরে? বোন তো হাড় না চিচেন। বোন মানে আর ওকে অ্যানাটমিতে এটা ছিল। হ্যাঁ বোন। বলো এই যে বোন গুলো এগুলো কোনটা কি বাইরে না বাইরে স্কিন থাকে? বাইরে স্কিন থাকে। হ্যাঁ তাহলে বোন কি এক্সটার্নাল না ইন্টারনাল বলো আগে? ইন্টারনাল। আচ্ছা তারপরে ব্রেন, এটাও কি বলো? ইন্টারনাল। ব্যাস তাহলে এগুলো দিয়ে তৈরি হয় আমাদের বোন তৈরি হয়, ব্রেন তৈরি হয়। এগুলো কি বলো ইন্টারনাল কি? এগুলো এক একটা অর্গান। এগুলো ইন্টারনাল অর্গানস প্লুরাল, দিস আর ইন্টারনাল অর্গানস প্লুরাল। আর আইএলটিএস এর একটা কমন জিনিস হলো অ্যাক্টিভ বাক্য করে প্যাসিভ বাক্য বানায়, তাই না? আপনাদের শিখাইছি বহুতবার। The environment directly impacts on genes। তারপর আপনি লিখে নিতে পারেন আবার যদি প্রয়োজন হয়। পরিবেশ জিনকে প্রভাবিত করে, পরিবেশের কারণে জিনটা প্রভাবিত হয়। এনভায়রনমেন্ট হলো সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো impacts on জিনস। পরিবেশ জিনকে ইনডিরেক্টলি প্রভাবিত করে না ডিরেক্টলি? হতে হচ্ছে ডিরেক্টলি। পরিবেশ জিনকে ডিরেক্টলি প্রভাবিত করে। এখন এনভায়রনমেন্ট সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো impacts on। ইম্প্যাক্ট অন কে প্রশ্ন করেন, পরিবেশ প্রভাবিত করে, কি প্রভাবিত করে, কাকে প্রভাবিত করে? উত্তর পেয়ে যাবেন। উত্তর কোনটা বলেন? জিনস। তো এর নিচে দাগ দেন, এটা অবজেক্ট। জিনের নিচে দাগ দেন, জিনের নিচে দাগ দিয়ে কি লিখবেন বলেন তো? কথা বলার সুযোগ আছে আপনাদের, বলতে পারবেন। হ্যাঁ Object, sir. অবজেক্টস। তাহলে জিনটা হলো অবজেক্টস, এনভায়রনমেন্টটা সাবজেক্ট, ইম্প্যাক্ট অনটা ভার্ব, জিনটা কি অবজেক্ট। বলেন এটা অ্যাক্টিভ বা এটা প্যাসিভ বাক্য না অ্যাক্টিভ বাক্য? বলেন কোথাও আমি যার ওয়াজ আর নাই, এটা কি বলেন? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। যদি প্যাসিভ করতে চাই কিভাবে শুরু করব? বলেন অবজেক্ট দিয়ে শুরু জিন্স করব। আর হ্যাঁ তাহলে চলেন লিখি আমরা, জিনস আর impacted on by the এনভায়রনমেন্ট। environment। genes are impacted on by the environment and are impacted তে কিভাবে লেখা যায়? আর বাদ দিয়ে আমরা কি লিখলাম বলেন? ইফেক্টেড। can be affected। impacted এর জায়গায় লিখলাম কি affected, একই তো কথা। impacted synonym by our, উত্তর কি? genes can be affected by our, উত্তর কোনটা বলেন? এনভায়রনমেন্ট। environment। ভালো। Okay, এবার আমরা প্রশ্নটাতে যাই।
The study of epigenetic processes is uncovering a way in which our genes can be affected by our আচ্ছা ভালো কথা বাক্যের সাবজেক্ট হলো স্টাডি নিচে রাখতে পারেন স্টাডি 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 The study of epigenetics epigenetics নিয়ে যে গবেষণা হোক is uncovering স্টাডিটা উন্মোচন করছে স্টাডিটা বলে দিচ্ছে এর পাশে লিখে রাখেন টেলিং দ্য স্টাডি গবেষণা হয় কিন্তু গবেষণা ম্যাথ নিয়ে না এপিজেনেটিক প্রসেস নিয়ে এটা নিয়ে মানুষ পড়াশোনা করছে পড়াশোনা করে তারা জানতে পারছে না জানতে পারছে বলেন আনকাভারিং মানে জানতে পারা জানতে পারছে a way মেথড জানতে পারছে যে মেথডে আওয়ার জিনস আমাদের জিন এপিজেনেটিক্স পড়াশোনা করে মানুষ জানতে পারতেছে যে আমাদের জিনগুলো কি করবে জিনগুলো আগের মতোই থাকবে না প্রভাবিত হবে ক্যান বি অ্যাফেক্টেড মানে কি বলেন তো জিন ক্যান বি অ্যাফেক্টেড জিন প্রভাবিত হবে জিন বদলে যাবে বাই আওয়ার কি দিয়ে বদলে যাবে চলেন আমরা খুঁজি ওকে চলেন অ্যাফেক্টেড এর জায়গায় হয়তো আমরা ইমপ্যাক্টেড পেয়ে যাব সিএনএম পেয়ে যাব চলেন খুঁজে বের করি আমরা সিরিয়াল মেইনটেইন করে তারপরে আমরা নরমাল স্পিডে পড়তে থাকবো If you think of our DNA as an immense piano keyboard and our genes as a keys, each key symbolizing a segment of DNA responsible for a particular note or trait, and all the keys combining to make us who we are. An epigenetic process is determined how and when each key can be struck, changing the tune being played. One way, the study, এতো শব্দটা পেয়ে গেলাম আমরা ম্যাচ করলো the study তাহলে ওখান থেকে সিরিয়াসলি পড়বো আমরা one way the study of epigenetics is revolutionizing our understanding আমাদের জ্ঞান বাড়িয়ে দিচ্ছে revolutionizing our understanding মানে আমাদের জ্ঞানকে কি করলো বাড়িয়ে দেওয়া a biology is by revealing revealing মানে uncovering a mechanism এর জায়গায় way by which environment directly impacts on genes আপনারা কিছু মজার বিষয় দেখাই এখানে দেখেন মেকানিজম এখানে মেকানিজম দিছে এখানে দিছে ওয়ে এখানে দেখে ইন হুইচ দেখে ওখানে কি দিছে হুইচ ওকে the environment directly impacts on genes বলেন বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ the environment directly impacts on genes the environment directly impacts on genes active প্যাসিভ করলে কি হয় বলেন genes can be affected by our environment or environment তা দেখেন তাই দেওয়া আছে genes can be affected by our উত্তর কি বলেন environment মানে আমাদের উত্তর কোনটা বলেন E এটা আরেকটু ব্যাখ্যা করে সহজ করে বোঝানো যায় বাট আমি এখানে রাখলাম হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি না বুঝাতে পারলে বলবেন আরো সহজ করে বুঝাইতে তাহলে আরেকটা অপশন আছে খুঁজে রাইটিং গুলো বের করে দেখাইতে হবে প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা করা আছে one example is that if a pregnant rat suffers stress আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি the newborn rat may later show problems in its একটা উদাহরণ হচ্ছে one example is that for example এর জায়গায় এই লাইনটা লিখতে পারেন one example is that বাক্য হয়ে যায় one example is that গেল একটা কথা if a pregnant rat suffers stress নতুন বাক্য a pregnant rat হলো সাবজেক্ট suffers stress যদি pregnant rat ও স্ট্রেসের মধ্যে দিয়ে যায় গর্ভবতী ইঁদুর ও যদি ওকে কোন একটা কারণে স্ট্রেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো তাহলে ওর তো একটা বেবি হবে এক সময় ওই নিউবর্ন র্যাট মেল এটা আস্তে আস্তে বড় হয়ে ওই বেবি র্যাটটা শো করবে প্রবলেম দেখাবে ইন ইটস মানে ওই র্যাটের কোন জায়গায় সে প্রবলেম দেখাবে কমন সেন্স থেকে জানা যায় বলেন তো কোনটা উত্তর হবে আপনারা না পড়ে কমন সেন্স থেকে বলেন তো কোনটা উত্তর হবে ওই বেবি র্যাটটা কোনটা বলেন উত্তর হচ্ছে behavior
behavior. Okay, huh? So it's not difficult. চলেন আমরা তারপরে প্যাসেজে খুঁজে বের করি। Rat, pregnant rat. Huh? Studies of animals, for example, have shown that when a rat experiences stress during pregnancy, a rat during pregnancy ke Guraya likes a pregnant rat. During pregnancy, pregnant rats, it can cause epigenetic changes in a fetus that lead to behavior problems. এতে করে কি ধরনের প্রবলেম তৈরি হবে? Behavior problems. কখন? As a rodent মানে baby rat grows up. বেবি rat বড় হতে থাকবে আর ও কোন কোন জায়গায় প্রবলেম দেখাবে? ওর কোন জায়গাতে? চোখে, নাকে, কানে না আচরণে? উত্তর হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কোনটা বলেন তো? বিহেভিয়ার, বাট লিখতে হবে if. ওকে, বুঝাতে পারলাম? ব্যাস, তাহলে আমরা এখন হোমওয়ার্ক দিই আপনাদেরকে।